তোমরা কি কথা শুনতে পাচ্ছ, বোর্ড দেখতে পাচ্ছ কিনা একটু কয়েকটি কমেন্টে জানায় দাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সব দেখা যাচ্ছে। তাহলে আমরা আজকে ডিএনএ এর গঠন দেখব। দেখো, ডিএনএ গঠন দেখার জন্য আমরা আগের ক্লাসে কিছু পড়া পড়ছিলাম, সেগুলোকে আমাদের রিপিট করতে হবে। আমরা জানছিলাম ডিএনএ বানাইতে গেলে 5 কার্বন মিশ্র শর্করা দরকার পড়ে, যে 5 কার্বন মিশ্র শর্করার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো সেটাকে আমরা কেমনে আঁকাইতাম? এভাবে আঁকাইতাম আমরা। এবং এই হচ্ছে 5 নাম্বার কার্বন। কয় নাম্বার কার্বন? 5 নাম্বার কার্বন। তো এখানে কার্বনের নাম্বারিংগুলো আমি আবার করে দিই। এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এখানে আছে 5 নাম্বার কার্বন। এভাবে 5টা কার্বন, 5 কার্বন মিশ্র একটা শর্করা তৈরি হয়। 5 কার্বন মিশ্র শর্করা দুইটা আছে, একটা হচ্ছে রাইবোজ আর হচ্ছে ডিঅক্সিরাইবোজ। রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। রাইবোজ কোনটা? যখন আরএনএ বানাইতে হয় তখন সেখানে আমরা রাইবোজ শর্করাকে ব্যবহার করি। আর যখন আমাদের ডিএনএ বানাইতে হয় তখন আমরা এই ডিঅক্সিরাইবোজ নামক শর্করাটাকে ব্যবহার করি। কেন এটা ডিঅক্সিরাইবোজ? কারণ এর যে 2 নাম্বার কার্বনটা আছে, এই যে এখানে প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে, প্রত্যেকটা কর্নারে একটা করে কি আছে? কার্বন আছে। এইভাবে 5টা করে কার্বন আছে, ঠিক আছে? তো এর 2 নাম্বার যে কার্বনটা, এই 2 নাম্বার কার্বনের একটা অক্সিজেন নাই, যার কারণে ডিঅক্সিরাইবোজের নাম। নরমালি আমরা এগুলো আগের ক্লাসে দেখছি, রাইবোজ শর্করাটা দেখতে এসে এরকম। আমি একটু জাস্ট রিক্যাপ করে নিচ্ছি। এটা এখন না জানলেও সমস্যা নাই, এটা আমরা কোষ রসায়ন অধ্যায়ে শিখবো এটা কেমনে আঁকায়। এটা ছিল রাইবোজের সংকেত, এর নাম ছিল কি? শুধু রাইবোজ। রাইবোজ আমরা যেটা করলাম, আমরা এই যে 2 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। আমরা যেটা করছি, আমরা 2 নাম্বার কার্বনের একটা অক্সিজেন বাদ দিয়ে দিছি। 2 নাম্বার কার্বন অক্সিজেন বাদ দিয়ে দিছি, শুধু হাইড্রোজেনকে রাখছি। 2 নাম্বার কার্বনের কাকে বাদ দিছি? অক্সিজেনকে বাদ দিছি। তো অক্সিজেনকে বাদ দিছি, তাহলে কাকে বাদ দিছি? অক্সি মানে অক্সিজেন, আর বাদ দিছি, বাদ দেওয়া বোঝানোর জন্য ডি শব্দটা ব্যবহার হয়। তাহলে ডিঅক্সিরাইবোজ, এভাবে তৈরি হয় ডিঅক্সিরাইবোজ। এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজের সংকেত। দরকার নেই এটা তোমাদের এখন আঁকানোর, এটা আমরা কোষ রসায়ন অধ্যায়ে ভালো করে শিখবো। এখন এইভাবে তো আসলে এত গণহারে আঁকানো সম্ভব না, এই জন্য আমরা শর্টকাটে এইভাবে বুঝাই। এই যে 1 2 3 4 5টা কার্বন, এভাবে আমরা ডিঅক্সিরাইবোজকে বুঝাই। ওকে, তো আমরা এটা মুছে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই আপাতত এই জায়গায়, এটা আমরা মুছে দিই। তাহলে এই হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবোজ। তো 4 নাম্বার কার্বন এটা না রাখলেই চলে, লেখার দরকার নেই এতগুলা, সবগুলা কার্বনের নাম লেখার দরকার নেই। আমাদের 1 নাম্বার 3 নাম্বার আর 5 নাম্বার কার্বনটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এটা 5 কার্বন মিশ্র শর্করা ডিঅক্সিরাইবোজ আমরা দিলাম। আমরা এই রাইবোজ শর্করার 1 নাম্বার কার্বনে, যে 1 নাম্বার কার্বনে একটা নাইট্রোজেনের ক্ষার যুক্ত করব। নাইট্রোজেনের ক্ষার 4টা আছে ডিএনএ এর জন্য: অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এগুলো কিন্তু গত ক্লাসের পড়া। এই 4টা নাইট্রোজেনের ক্ষার আছে। এই নাইট্রোজেনের ক্ষারগুলো 1 নাম্বার কার্বনে যুক্ত হয়। আমি এখানে আপাতত অ্যাডেনিনকে যুক্ত করলাম। তাকে যুক্ত করলাম অ্যাডেনিনকে। তো এই জিনিসটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং এটা নাইট্রোজেনের ক্ষার একসাথে হলে এটাকে বলা হয় নিউক্লিওসাইড। কি বলা হয় স্যার? নিউক্লিওসাইড। এবার আমরা এই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা আছে, এই 5 কার্বন বিশিষ্ট শর্করাতে আমরা একটা অজৈব ফসফেট যুক্ত করে দিলাম। কি যুক্ত করে দিলাম? অজৈব ফসফেট। আমরা জানি অজৈব ফসফেটটা কেমনে আসে, এটা তোমাদের দেখাই দিই আমি। অজৈব ফসফেটটা আসে H3PO4, H3PO4 which is ফসফরিক অ্যাসিড থেকে। এটা সংকেতটা আমরা এমনি লিখতে পারি, ফসফেট দিয়ে, এই হচ্ছে ফসফেটের 5টা হাত, এখানে O, এখানে OH, এখানে OH, এখানে OH।
এই হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। এই ফসফরিক অ্যাসিড থেকে আমরা একটা হাইড্রোজেন সরাই দিলাম, এখানে একটা হাইড্রোজেন সরাই দিলাম, তাহলে অক্সিজেনের দুইটা করে হাত কি হইলো, মুক্ত হইলো, রাইট? অক্সিজেনের দুইটা করে হাত মুক্ত হবে না, কারণ অক্সিজেনের যোজনী কত, 2। তো অক্সিজেন 2 যোজনী দিয়েই তো একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছিল। এখন এই হাইড্রোজেনটাকে আমি সরাই দিলাম, যার কারণে এখানে একটা অক্সিজেনের হাত মুক্ত হইলো, এখানে আরেকটা অক্সিজেনের হাত মুক্ত হইলো। মুক্ত হলো মানে কি, তার পক্ষে অন্য একজনের সাথে যুক্ত হওয়া সম্ভব। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, শুধু পি লিখতে পারি ফসফেট বোঝানোর জন্য। পি লিখে এরকম দুটো হাত দিয়ে দিতে পারি বোঝানোর জন্য যে পি এ ফসফেটের দুটো হাত ফাঁকা। এটা হচ্ছে অজৈব ফসফেট। কেন এটাকে অজৈব ফসফেট বলছে, কারণ এই ফসফেটটা, খেয়াল করো, HPO4 2- মানে কি, ফসফেটের এখন দুটো হাত ফাঁকা আছে। এই দুটো হাত, এই পি, পি মানে ফসফেট, এটাকে অজৈব ফসফেট কেন বলতেছে, কারণ এটা একটা অজৈব অ্যাসিড থেকে আসছে। H3PO4, যার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড, এটা কোনো জৈব অ্যাসিড না। যেমন মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, রাইট? এগুলো হচ্ছে জৈব অ্যাসিড, যেগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যায়। কিন্তু এটা একটা অজৈব অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড, ফসফরিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড, কার্বনিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড। তাহলে এটা একটা অজৈব অ্যাসিড। আর এই ফসফেটটা একটা অজৈব অ্যাসিড থেকেই আসছে বলে এর নাম অজৈব ফসফেট। অজৈব ফসফেটে দুটো হাত ফাঁকা থাকে, একটা হাত 5 নাম্বার কার্বনে যুক্ত হলে একটা হাত ওয়েট করতেছে। কার জন্য ওয়েট করতেছে সেটা আমরা দেখব। তাহলে আমরা এটাকে একটু চাপায় লিখি, একটু চাপায় লিখি, তাহলে ভালো হবে। এই যে, তাহলে এখানে ফসফেটের একটা হাত যুক্ত হলো 5 নাম্বার কার্বনে, আর একটা হাত এখন ওয়েট করতেছে, সে এখনো যুক্ত হতে পারে নাই। তাহলে এই যে দেখো তিনটা জিনিস এখানে আছে, একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, একটা নাইট্রোজেনের ক্ষারক এবং একটা অজৈব ফসফেট। এই তিনটা জিনিস এখানে পাচ্ছি আমরা। এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড জিনিসটা আমাদের ফিউচারে কাজে লাগবে। তাহলে আমি এটাকে সাইডে রেখে দিই, আর এই জিনিসগুলোকে মুছে দিই, এটা আমার দরকার নেই আপাতত। নিউক্লিওটাইড জিনিসটাকে আমি সাইডে রেখে দিলাম। তো এখানে আমরা এটাকে মুছে দিতে পারি। এখন দেখো, এটা একটা নিউক্লিওটাইড, আমরা আরেকটা নিউক্লিওটাইড আঁকাবো। তোমাদের আঁকাইতে হবে এই যেভাবে। এখানে তো আমরা আরেকটা নিউক্লিওটাইড দিলাম, এটা অ্যাডেনিন না দিয়ে এখানে চলো আমরা এটাকে গুয়ানিন দিয়ে দিই। অ্যাডেনিন না দিয়ে চলো আমরা এখানে গুয়ানিন দিয়ে বানাই। আমরা জানি 4 রকমের নিউক্লিওটাইড হইতে পারে, অ্যাডেনিন দিয়ে হইতে পারে, গুয়ানিন দিয়ে হইতে পারে, 1 নম্বর কার্বনে থায়ামিন যুক্ত হইতে পারে, 1 নম্বর কার্বনে সাইটোসিনও যুক্ত হইতে পারে। যদি আরএনএ তৈরি করি আমরা, তাহলে কি থায়ামিন হবে বলো? যদি আমরা আরএনএ তৈরি করি তাহলে কি থায়ামিন থাকবে? থাকবে না। থায়ামিনের বদলে কি থাকবে? ইউরাসিল থাকবে। থায়ামিনের বদলে কি থাকবে? ইউরাসিল থাকবে। ওখানে কিন্তু থায়ামিন থাকবে না। তাহলে আমরা যেহেতু ডিএনএ বানাচ্ছি, তাহলে তো আমাদের ইউরাসিল আনার কোনো প্রয়োজন নেই। তাহলে এইখানে আমি আরেকটা নিউক্লিওটাইড আনলাম, এবং এরও 5 নাম্বার কার্বন দেখো ফসফেট আছে। এখন দেখো ফসফেটের তো দুইটা হাত, তাহলে এই আরেকটা হাত কিসের জন্য? এই যে আরেকটা হাত, এটা কিসের জন্য? এই আরেকটা হাত অ্যাকচুয়ালি আছে 3 নাম্বার কার্বনে যুক্ত হওয়ার জন্য। ব্যাপারটা ভালো করে বুঝো। 5 কার্বনিষ্ট শর্করার 5 নাম্বার কার্বনে আমি একটা ফসফেট যুক্ত করছিলাম, এই সেই ফসফেটটা, এই যে সেই ফসফেটটা, রাইট? এই ফসফেটটা 5 নাম্বার কার্বনে যুক্ত করছিলাম, কিন্তু তারপরেও তো ফসফেটের আরেকটা হাত ফাঁকা থাকে, যেমন এই যে একটা হাত ফাঁকা আছে, সে কই যাবে? সে তার সাথে আরেকটা নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনে যুক্ত হবে, 5 3। এভাবে করে যে জিনিসটা তৈরি হবে তার নাম ডাইনিউক্লিওটাইড। ঠিক আছে? তাহলে ডাইনিউক্লিওটাইড ভাইয়া, 3rd কার্বনে ফসফেট যুক্ত হইতে হলে 3rd কার্বনের একটা হাত ফাঁকা থাকতে, ওটা বন্ধন তৈরি করে, এটা বন্ধন তৈরি করে, ফসফোডাইএস্টার বন্ধনী। এই বন্ধনীগুলোকে ফসফোডাইএস্টার বন্ধনী বলে। হাত ফাঁকা না থাকলেও সমস্যা নাই, বন্ধনী তৈরি করে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাত ফাঁকা করে নিবে, কোনো সমস্যা নেই, করা যাবে। তাহলে এটার নাম হচ্ছে ডাইনিউক্লিওটাইড। এখন স্যার দেখেন, আমি যে কাজটা করব, আপনাদের তো এগুলো আঁকাইতে হবে, আমি তো গেট 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 করে করে দিচ্ছি। দেখেন স্যার আমি কি করলাম, আমি আরো দুইটাকে এখানে অ্যাড করলাম। একটু বাঁকা লাগতেছে না দেখতে? একটু তো বাঁকা লাগতেছে। তাহলে আমরা
এইদিকে চাপাই দিই, তাহলে বাঁকা লাগবে না। দেখেন আমরা কি করলাম, আমরা আরো দুইটা আনলাম, আরো দুইটা অ্যাড করলাম, এবং এখানে আমরা অ্যাডেনিন আর গুয়ানিনকে সরায়া থায়ামিন থায়ামিন আর সাইটোসিনকে নিয়ে আসলাম। ভালো করে দেখেন ব্যাপারটা। তাহলে এইভাবে করে অনেকগুলো নাইট্রোজেনের ক্ষার দিয়ে আমি নিউক্লিওটাইড যুক্ত করতে পারি। এই 3 আর 5, 5 3 5 3 5 3 এভাবে করতে করতে এখানে যে আছে সে 3 এর জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, এইভাবে একটার পর একটা একটার পর নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত হবে। এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে কি একটা পলিনিউক্লিওটাইডের চেইন তৈরি করবে। আমি আরো একটা আঁকাই, আরেকটা আঁকাইলে ভালো হবে, তাহলে একদম পারফেক্ট হবে। আমি নিচে আরো একটা আঁকাই দিই কপি করে, এবং এখানে আমরা অন্য একটা ক্ষার ব্যবহার করি। ধর এখানে আবার আমরা অ্যাডেনিন ব্যবহার করলাম। এটার কোনো নির্দিষ্ট সিকোয়েন্স নাই যেটা লিখতে হবে। তাহলে আমরা একটার পর একটার পর একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করলাম। যুক্ত করলে একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি হইলো না, বলো তো ভাইয়া? এটা কি একটা পলিনিউক্লিওটাইডের চেন? হ্যাঁ বলো, এটা একটা পলিনিউক্লিওটাইডের চেন তৈরি হইলো। তাহলে এই পলিনিউক্লিওটাইড চেন এরকম অনেকগুলো নিউক্লিওটাইড একটা পর একটা যুক্ত হবে। অনেকে বলতেছে নিউক্লিওটাইড বুঝি না। ভাই 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, ভালো করে শোনো, এটা একটা, এই সবুজটা হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। সবুজটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার 1 নাম্বার কার্বনে একটা নাইট্রোজেনের ক্ষার, আর 5 নাম্বার কার্বনে একটা ফসফেট। কয়টা জিনিসের নাম বললাম? 3টা। 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেনের ক্ষার, একটা অজৈব ফসফেট, এই 3টা জিনিসকে একসাথে নিউক্লিওটাইড বলে, সহজ হিসাব। এরকম একটা পর একটা নিউক্লিওটাইড 3 5 3 5 3 5 ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত করলাম। এই বন্ধনীগুলোর নাম ফসফোডাইএস্টার বন্ধনী। আমি লিখে দিই, এই বন্ধনীটার নাম হচ্ছে ফসফো, যেহেতু ফসফেট দিয়ে হইছে, দুইটা দুইটা বন্ধন এখানে, ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড, বন্ড মানে কি? বন্ধনী। তাহলে এই বন্ধনীটার নাম কি বন্ধনী? ফসফোডাইএস্টার বন্ধনী। লাল গাল দিয়ে দিলাম, ফসফোডাইএস্টার বন্ড বা ফসফোডাইএস্টার বন্ধনী। তাহলে আমরা এটাকে চলো সরায় এখানে যুক্ত করি, এখানে লিখে দিই, এইখানে লিখে দিই আপাতত জিনিসটাকে, ফসফোডাইএস্টার বন্ড। তাহলে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে দুটো যুক্ত হবে। আমি কথাটা ওইখানে পাঠায় রাখলাম। এখন দেখো এইভাবে কিন্তু একটা সুতা তৈরি হয়ে গেল। তোমাদের মজার জিনিস বলি ভাই, আচ্ছা থাক, মজার জিনিস পরে বলি, ওটা আরএনএ তে যাইতে হবে এটা বুঝাইতে গেলে। তাহলে এখন দেখো ডিএনএ নরমালি দেখতে কেমন বলো তো ভাইয়া? নরমালি ডিএনএ দেখতে কেমন? ডিএনএ দেখতে কেমন? এরকম টাইপের, পেঁচানো সিঁড়ির মতো। কয়টা সুতা থাকে? দুটা করে সুতা থাকে, দুটা করে সুতা থাকে, রাইট? তাহলে এর মাঝখানে আবার সিঁড়িও থাকে। কি থাকে? সিঁড়িও থাকে। সিঁড়িগুলাকে চলো আমরা সাদা কালার দিই। এক 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 2 3 4 5, 5টা দিলাম, কারণ আছে 1 2 3 4 5, তাহলে তোমার 10টা সিঁড়ি হইলো। এই 10টা সিঁড়ি মিলে একটা পাক। এটা পেঁচানো সিঁড়ির মতো, এরকম পাকানো পাকানো। তাহলে 10টা সিঁড়ি হইলে একটা পাক খাবে, তার মানে এটা একটা পাক। দেখে মনে হইতেছে দুইটা পাক, অ্যাকচুয়ালি এখানে একটা পাক। তুমি 3D ভাবে চিন্তা করো, এইভাবে ঘুরাইলে একটা পাক খাবে, মানে এটাকে 3D হিসেবে চিন্তা করো। তাহলে এখানে অ্যাকচুয়ালি একটা পাক। একটা পাকে কয়টা সিঁড়ি স্যার? 10টা সিঁড়ি। ওকে, এরপর আমরা এখানেও দিই 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে বেশ কয়েকটা পাক খাইছে, এটা বুঝাইলাম আমি। বেশ কয়েকটা পাক এখানে খাইছে। আমরা অ্যাকচুয়ালি ডিএনএ বলতে এটাকে চিনি, রাইট? আমরা ডিএনএ বলতে এটাকে চিনি। তো এটার সাথে তো মিলতেছে না, মিলবে, সমস্যা নাই। আমরা এখন এইদিকে ফিরে আসি, চলো আমরা এইদিকে ফিরে আসি। আমরা জানি ডিএনএ দুইটা সুতা, ডিএনএ ডাবল হেলিক্স মডেল। আমরা এখানে ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত 1953 সালে ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল পড়তেছি। ডাবল মানে দুই, হেলিক্স মানে সুতা, দুসূত্রক মডেল পড়তেছি। তাহলে এটা যদি একটা সুতা হিসেবে গণ্য হয় ফিউচারে,
এরকম আরো একটা সুতা লাগবে আমার, লাগবে কিনা বলো, আরেকটা সুতা লাগবে। কিন্তু এই সুতা যখন আমরা ড্র করব তখন মাথায় রাখতে হবে এর পরের সুতাটা, আরেকটা যে সুতা আমরা আঁকাতে যাচ্ছি সেই সুতাটা আগের সুতার পরিপূরক। পরিপূরক মানে কি? কমপ্লিমেন্টারি ইংলিশে যেটাকে বলে। মানে একটা সুতা থাকলে আরেকটা সুতাকে থাকতেই হবে। আমি তো এখানে একটা পলিনিউক্লিওটাইড চেন আঁকাইছি, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা বড় চেনের মতো তৈরি হয়েছে সুতা। ডিএনএ বানাইতে গেলে এর পাশে আরো একটা সুতা আঁকাইতেই হবে। এই জন্য এটাকে বলে কমপ্লিমেন্টারি, আবশ্যক, পরিপূরক, একজন একজনের পরিপূরক, কিন্তু বিপরীত। একটা কথা খেয়াল করবা, কিন্তু বিপরীত। বিপরীত মানে উল্টা। সেই উল্টা আমরা কেমনে আঁকাবো? এই উল্টা আঁকানোর জন্য আমাদের একটা জিনিস এখানে মাস্ট লাগবে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা রুলার ব্যবহার করতে হবে। রুলার মানে হচ্ছে স্কেল। এখন স্কেল কই পাওয়া যায়? স্কেল কই পাওয়া যায়? ম্যাথ, রুলার, এই যে রুলার। এই রুলারটাকে ঘুরাই নিতে হবে। অবশ্যই পরীক্ষার খাতায় ইয়ে নিয়ে যাবা, একটা রুলার নিয়ে যাবা, এরকম একটা রুলার নিয়ে যাবা। এই রুলার নিয়ে তোমাকে এখন দাগ দিতে হবে। কোন বরাবর দাগ দিতে হবে? 1 নাম্বার কার্বন বরাবর। তাহলে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ। খেয়াল করছো? একটা করে দাগ দিলাম। কেন দাগ দিলাম একটু পরে তুমি বুঝবা। এই 1 নাম্বার কার্বন দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ডিএনএ আঁকায় তাদের যেটা হয় ডিএনএ আঁকা বাঁকা হয়ে যায়। ডিএনএ আঁকা বাঁকা হয়ে যায়। ডিএনএ চিত্র ডিএনএর মতো হয় না, ভাঙা মোয়ের মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? ভাঙা মোয়ের মতো হয়ে যায়। এই ভাঙা মোয়ের মতো যাতে না হয়, এই জন্য আমি এখন তোমাদের একটা টেকনিক শিখাচ্ছি, যাতে করে তোমাদের কখনো ডিএনএ ভাঙা মোয়ের মতো না হয়। আজকের ক্লাসটা যে করবে এবং আগামী 3-4টা ক্লাস যে করবে, 3-4টা না, আর আজকের পর আর 4টা ক্লাস লাগবে ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ হইতে। এইটা মিলে একটা প্যাকেজের মতো, ডিএনএ এর গঠন, কিভাবে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কিভাবে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এই সব মিলে একটা প্যাকেজ, এবং কিভাবে জিন তৈরি হয়। এইটা যারা করবে তাদের এই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। কিন্তু এখান থেকে যে একটা ক্লাস মিস দিবে সে কিন্তু লস খাবে। ক্লাস মিস দেওয়া যাবে না এখন থেকে। এখন থেকে আগামী 5টা ক্লাস একবারও মিস দেওয়া যাবে না। তো দেখো আমি টেকনিক শেখাই দিচ্ছি কিভাবে তোমরা আঁকাবা, যাতে করে তোমাদের ডিএনএ এর চিত্র কখনো বাঁকা না হয়। তো এই জন্য আমরা কি করব, 1 নাম্বার কার্বন বরাবর এরকম করে ডট, একটু ডট গুলো কি একটু সাইডে সরাই নি, বেশি কাছাকাছি চলে আসে। এরকম 1 নাম্বার কার্বনের লেভেল বরাবর, 1 নাম্বার কার্বনের লেভেল বরাবর এরকম আমরা ডট দিলাম। ডটটার বরাবর এখন কি হবে? উল্টা করে আমাকে অজৈব ফসফেট আঁকাইতে হবে, উল্টা করে। কারণ কি পড়ছি আমরা? একটা সুতা একটা সুতার বিপরীত কিন্তু পরিপূরক, উল্টা করে। তার মানে ঠিক এই জায়গায় 1 নাম্বার কার্বন ধরে আমরা এই হচ্ছে একটা 5 কে বিশ্ব সহকারে আমরা আগাইলাম। খেয়াল করো এখানে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4 এবং এই হচ্ছে 5 নাম্বার কার্বন। মানে উল্টা করে আঁকাইছি। আবারও বলতেছি, একটি সূত্রক আরেকটি সূত্রকের পরিপূরক, মানে একটা থাকলে আরেকটা থাকতেই হবে, কিন্তু বিপরীত। বিপরীত মানে উল্টা করে আঁকাইতে হবে এখন আমাকে। এই জন্য দেখো এই 1 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বন যাতে সেম লাইন বরাবর থাকে, এইটা যদি ঠিক রাখতে পারো তাহলে তোমার চিত্র সুন্দর হবে। এইখানে তুমি যদি ভুল করে ফেলো তোমার চিত্র নষ্ট হয়ে যাবে। তাহলে এমন ভাবে আঁকাবো, আমি তো কপি করে ফেলতেছি, তোমাদের আঁকাইতে হবে। এমন ভাবে আঁকাবো যাতে করে 1 নাম্বার কার্বন গুলা একদম মুখোমুখি থাকে, এইখানে যাতে কোনো মিস্টেক না হয়। আমি এখানে 2, 2, 4 এই কথাগুলো মুছে দিই, দরকার নাই। এমন ভাবে আঁকাবো যাতে করে 1 নাম্বার কার্বন গুলা একদম মুখোমুখি থাকে। এটা মুখোমুখি তুমি যদি রেখে আঁকাইতে পারো, এখন তুমি কেমনে মুখোমুখি রেখে আঁকাবে এটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে মুখোমুখি রেখে আঁকাইতে হবে। তো দাঁড়াও, এখানে একটা একটু দাঁড়াও, ওকে। এবং এবার লাস্ট কপি। এই যে এমন ভাবে আঁকাবা যাতে করে
এই এক নাম্বার মুখোমুখি থাকে, এইখানে যাতে কোনো উল্টাপাল্টা না হয়। এখানে উল্টাপাল্টা হলে তোমার চিত্র সুন্দর হবে না। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক। ওকে, এবার নেক্সট কাজ কি, ফসফেট দিয়ে যুক্ত করা। এটা 5 নাম্বার কার্বন, তাহলে 5 আর 3 যুক্ত করে দিলাম। তাহলে এটা 5, এটা ফসফেট 5 আর 3 যুক্ত করে দিলাম। ফসফেট 5 আর 3, ফসফেট 5 আর 3, আর এখানে 5 এর গায়ে একটা ফসফেট দিয়ে রাখলাম, সে 3 এর জন্য ওয়েট করতেছে। এখানে 5 এ একটা ফসফেট দিয়ে রাখলাম, সে 3 এর জন্য কি করতেছে, ওয়েট করতেছে। ঠিক আছে, ওকে। এবার নাইট্রোজেনের ক্ষারক দিতে হবে আমাকে। পরিপূরক আর বিপরীতের মধ্যে তফাৎ কি, কয়েকবার বলছে, আর পাবো না বলতে। এবার 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনে কি বসাইতে হয়, নাইট্রোজেনের ক্ষারক বসাইতে হয়। নাইট্রোজেনের ক্ষারক বসাইতে হয়। এই নাইট্রোজেনের ক্ষারক বসানোর সময় খুবই সাবধানে আমাদের মাথায় রাখতে হবে অলওয়েজ একটা কথা, অ্যাডেনিনের অপোজিটে অবশ্যই থায়ামিন বসবে। অ্যাডেনিনের অপোজিটে অবশ্যই থায়ামিন বসবে। গুয়ানিনের অপোজিটে অবশ্যই সাইটোসিন। থায়ামিনের বদলে অবশ্যই অ্যাডেনিন, আর সাইটোসিনের অপোজিটে অবশ্যই গুয়ানিন, আর অ্যাডেনিনের অপোজিটে অবশ্যই থায়ামিন বসবে। এই জিনিসটা আমাদের অবশ্যই এবং অবশ্যই মাথায় রাখতে হবে, এইটা যাতে কোনোভাবেই তোমরা মিস্টেক না করো। ঠিক আছে, আমি এইভাবে না লিখে বাংলায় লিখে দিই, নিজে হাতেই লিখি, ফন্ট মিলতেছে না। তাহলে অ্যাডেনিনের অপোজিটে থায়ামিন, গুয়ানিনের অপোজিটে সাইটোসিন, থায়ামিনের অপোজিটে অ্যাডেনিন, সাইটোসিনের অপোজিটে গুয়ানিন, আর অ্যাডেনিনের অপোজিটে থায়ামিন। এইটা মাস্ট মানে মাথায় রাখতে হবে তোমাকে, তোমাকে মাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইটা বিজ্ঞানী চারগাফ এটাকে আবিষ্কার করছিল, বিজ্ঞানী চারগাফ রুল বলা হয় এটাকে। তিনি দেখছেন যে একটা ডিএনএ তে যতগুলো অ্যাডেনিন থাকে ঠিক ততগুলাই থায়ামিন থাকে, যতগুলা গুয়ানিন থাকে ততগুলাই সাইটোসিন থাকে। কারণ এই পর্যন্ত রাখলেই চলতো, বাট এইখানে রাখলেই শেষ হবে না পুরো জিনিস। আমাদের আরেকটা জিনিস বাকি, অ্যাডেনিন আর থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, এবং গুয়ানিন আর সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। কার মাধ্যমে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। তাহলে অ্যাডেনিন আর থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, গুয়ানিন আর সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। অ্যাডেনিন আর থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। এটা হচ্ছে সর্বশেষ কাজ। আমার ডিএনএ চিত্র হয়ে গেছে। আবার বলি, অ্যাডেনিন থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, গুয়ানিন সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। এইভাবে করে আমি ডিএনএ আঁকাই ফেলবো, আমার ডিএনএ চিত্র ডান। আর একটা জিনিস খেয়াল করো, ছোট্ট একটা মজার জিনিস, এইটা কত নাম্বার কার্বনে শেষ হয়েছে, এই কর্নারটা, এই কর্নারটা 3 নাম্বার কার্বনে শেষ হয়েছে। এই দেখো, এটাই তো সর্বশেষ আমার চিত্রে ডিএনএর সর্বশেষ শর্করা। তার এখানে কয় নাম্বার কার্বন আছে, 3 নাম্বার কার্বন। এটাই তো শেষ কর্নার, এটা শেষ কর্নার না কিন্তু, এটা শেষ কর্নার, এটা কিন্তু শেষ কর্নার, এটা ভিতর দিকে। তাহলে এটা হবে 3 প্রাইম প্রান্ত। এই দিকে একটু দেখি তো, এখানে এটাই হচ্ছে সর্বশেষ 5 কার্বন বিশিষ্ট শর্করা, আর এটা শেষ কর্নারে কয় নাম্বার কার্বন আছে, 5 নাম্বার, এই জন্য এটা 5 প্রাইম প্রান্ত। তেমনি এইখানে একটু আমরা খেয়াল করি, এইখানে এটা হচ্ছে ওই পাশের মানে উপরের দিকে সর্বশেষ শর্করা, এবং তার সব থেকে কর্নারে যে কার্বনটা আছে এটা 5 কার্বন, তো এটা 5 প্রাইম প্রান্ত। তেমনি এইখানে এইটাই হচ্ছে সর্বশেষ কর্নার, এবং এখানে 3 নাম্বার কার্বন আছে, এই জন্য এটা হবে 3 প্রাইম প্রান্ত। তাহলে এই থেকে আমরা দেখলাম কার্বন এখানে ডিরেকশনটা কেমন। ডিরেকশনটা হচ্ছে একটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যায়, তাহলে আরেকটা সুতা 5 থেকে 3 এর দিকে যাবে। এইটার প্রমাণ হচ্ছে ডিএনএ একটা সুতা আরেকটা সুতার বিপরীত, একটা সুতা আরেকটা সুতার বিপরীত, একটা 5 থেকে 3 হলে একটা 3 থেকে 5 হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এইটা দেখতে তো আর এর মতো হয় নাই। ভাইয়া তোমাকে যদি পরীক্ষায় বলে ডিএনএ রাসায়নিক গঠন অঙ্কন করো, তখন তুমি এটা আঁকাবা, এটা রাসায়নিক গঠন, যেখানে 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেনের ক্ষার, অজৈব ফসফেট, হাইড্রোজেন বন্ধন সবই আছে। আর ভৌত গঠনের কথা বললে এটা, এটা হচ্ছে ভৌত গঠন, দুটো দুই জিনিস। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, 5টা টোটাল 10টা হইলে 10টা পাক হইলে, সিঁড়ি হইলে একটা পাক খায়। তাহলে এখান থেকে যদি আমি গুনি, তাহলে এইখানে 10টা সিঁড়ি আছে, তাহলে এটা হচ্ছে একটা পাক।
এবং এই পাকের দৈর্ঘ্য ফিক্সড, এই পাকের দৈর্ঘ্য ফিক্সড, এই পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং। এই পাকের দৈর্ঘ্য কত? 34 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং মানে কত? অ্যাংস্ট্রম মানে হচ্ছে অ্যামস্ট্রং মানে হচ্ছে 3.4 ন্যানোমিটার। 3.4 ন্যানোমিটার। অ্যামস্ট্রং মানে কি? 3.4 ন্যানোমিটার। অ্যামস্ট্রং হচ্ছে পরিমাপের একটা একক, ন্যানোমিটার। মনে রাখবেন এটা। তাহলে একটা পাকের দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং বা 3.4 ন্যানোমিটার। একটা পাকের মধ্যে সিঁড়ি আছে 10টা। সিঁড়িগুলো অ্যাকচুয়ালি কি ভাই? দেখো, এই যে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, দুইটা নাইট্রোজেনের ক্ষারের মাধ্যমে বন্ধন তৈরি হয়েছে। তাহলে এটা একটা নাইট্রোজেনের ক্ষার, এটা নাইট্রোজেনের ক্ষার। ক্ষারকে ইংলিশে বলে বেস, ক্ষারকে ইংলিশে বলা হয় কি? বেস। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস মানে ক্ষার, আর পেয়ার মানে হচ্ছে বন্ধন। তাহলে এই জিনিসটাকে বলা হয় বেস পেয়ার, বিপি, বেস পেয়ার, বিপি। এই বিপি শব্দটাই তুমি ক্রোমোজোম পড়ার সময় পড়ছিলা, টেলোমিয়ারে, বেস পেয়ার। তাহলে এটা একটা বেস পেয়ার, এটা একটা বেস পেয়ার, আর বেস পেয়ার তৈরি করে একটা সিঁড়ি। তাহলে এইখানে যেটাকে আমরা সিঁড়ি হিসেবে দেখতেছি, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা বেস পেয়ার, বেস পেয়ার। বুঝলাম? তাহলে একটা বেস পেয়ার তৈরি করতে কয়টা নিউক্লিওটাইড লাগে? একটু মাথা খেটে উত্তর দাও তো। একটা বেস পেয়ার তৈরি করতে কয়টা নিউক্লিওটাইড লাগবে? একটা বেস পেয়ার তৈরি করতে কয়টা নিউক্লিওটাইড লাগবে? দুটা নিউক্লিওটাইড লাগবে। এটা নিউক্লিওটাইড, এ একটা নিউক্লিওটাইড, এর একটা বেস, এর একটা বেস, দুইটা বেস মিলেই তো পেয়ার তৈরি হয়েছে। তাহলে বেস পেয়ার তৈরি করতে গেলে দুটো নিউক্লিওটাইড লাগবে। তাহলে একটা পাকের মধ্যে যদি 10টা সিঁড়ি থাকে, তাহলে কয়টা বেস পেয়ার আছে? একটা পাকের মধ্যে তাহলে বেস পেয়ার কয়টা আছে? अगेन বেস পেয়ার আর সিঁড়ি একই জিনিস। একটা পাকের মধ্যে যদি 10টা সিঁড়ি থাকে, সবগুলা গাধা একসাথে ভুল উত্তর দিছিস, সবগুলা গাধা একসাথে ভুল উত্তর দিছিস। যারা যারা 20 লিখছিস একসাথে ভুল। বললাম যে একটা পাকের মধ্যে যদি 10টা সিঁড়ি থাকে, গাধা শোন ভালো করে, একটা পাকের মধ্যে যদি 10টা সিঁড়ি থাকে, তাহলে বেস পেয়ার কয়টা? বেস পেয়ার কেমনে 20টা হয়? যেখানে আমি বলে দিচ্ছি যে একটা সিঁড়ি মানে একটা বেস পেয়ার, আর একজন লিখে 40টা। কি পড়াইলাম এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ কি পড়াইলাম? না শুনে উত্তর করে দেয়। এমনি তো পরীক্ষার মধ্যে ডাব্বা মেরে দিয়ে আসবি, পরীক্ষার মধ্যে এমনি ডাব্বা মারবি, না শুনে উত্তর করে দেয়। আবার শোন, একটা পাকের মধ্যে 10টা সিঁড়ি, কয়টা সিঁড়ি? 10টা। গুণ, আয়। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা সিঁড়ি একটা পাকের মধ্যে। একটা সিঁড়িকে বলা হয় একটা বেস পেয়ার। একটা সিঁড়ি তৈরি করতে গেলে দুটা বেস পেয়ার হওয়া লাগছে, বন্ধন হওয়া লাগছে, দুটা ক্ষার বন্ধন হওয়া লাগছে। এটাই তো একটা সিঁড়ি, এটাই তো একটা সিঁড়ি। তাহলে একটা পাকে যদি 10টা সিঁড়ি থাকে, তাহলে বেস পেয়ার কয়টা? 10টা। তাহলে 20টা বলিস কেন? আচ্ছা, একটা সিঁড়ি মানেই একটা বেস পেয়ার, ভালো করে মনে রাখবা। একটা সিঁড়ি মানে একটা বেস পেয়ার। একটা বেস পেয়ার তৈরি করতে নিউক্লিওটাইড কয়টা লাগে? ঠান্ডা মাথা শুনে উত্তর দিবি। একটা বেস পেয়ার তৈরি করতে গেলে কয়টা নিউক্লিওটাইড লাগে? দুইটা। তাইলে একটা পাকের মধ্যে নিউক্লিওটাইড কয়টা? ঠান্ডা মাথায় শুনে তারপর উত্তর দে। একটা পাকের মধ্যে নিউক্লিওটাইড কয়টা? নিউক্লিওটাইড 20টা। গুড। বা কয় জোড়া? যদি জোড়া বলি তাহলে কত জোড়া? 20 জোড়া, এই 10 জোড়া, 10 জোড়া। প্রশ্ন আগে শুনবা, তারপর উত্তর করবা। ধাম ধাম খালি উত্তর করে দিলেই তো হয়ে গেল না। তাহলে একটা পাকে 10টা সিঁড়ি, 10টা বেস পেয়ার বা 20টা নিউক্লিওটাইড বা 10 জোড়া নিউক্লিওটাইড। ক্লিয়ার? আচ্ছা, 10টা সিঁড়ির দৈর্ঘ্য যদি 34 অ্যামস্ট্রং হয়, তাহলে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির ডিস্টেন্স কতটুকু? 34 ভাগ 10। 10টা সিঁড়ির দূরত্ব 34 অ্যামস্ট্রং।
তাহলে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির দূরত্ব কতটুকু হবে? একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির দূরত্ব হবে 3.4 অ্যামস্ট্রং, হুইচ ইজ 0.34 ন্যানোমিটার। মনে রাখতে হবে, এই কথা মনে রাখতে হবে। ক্লিয়ার আমার কথা? তাহলে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ির দূরত্ব 34 অ্যামস্ট্রং, 3.4 অ্যামস্ট্রং বা 0.34 ন্যানোমিটার। নিউক্লিওসাইডও কি 20টা? নিউক্লিওসাইড আবার কেমনে আসবে এখানে? নিউক্লিওসাইড আনাই যাবে না, নিউক্লিওটাইড, অনলি নিউক্লিওটাইড, নিউক্লিওসাইডে ঢুকাই যাবে না ভাইয়া, যেহেতু এটার সাথে না। নিউক্লিওসাইড এখানে ভুলে যাও, নিউক্লিওসাইড বলতে ধরে নাও কোনো কিছু নাই, অনলি নিউক্লিওটাইড ইজ রিয়েল। আচ্ছা, পুরো জিনিসটা তো একটা পেঁচানো সিঁড়ির মতো, তাহলে এরকম গোল, তাহলে একটা ব্যাস থাকবে। এই ব্যাসটা সর্বত্র যেখানে তুমি মাপো, এই ব্যাস তুমি যদি এই বরাবর মাপো তাহলে যত, এই ব্যাস তুমি যদি এই বরাবর মাপো তাহলে তত হবে। সেই ব্যাসটা কত? এই ব্যাসটা হবে হচ্ছে 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার। 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার, মাথায় রাখবো কথাটা, 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার। ডিএনএ সর্বোচ্চ ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং বা 2 ন্যানোমিটার, এটা ভুলা যাবে না। তাহলে ব্যাসটা আমরা জানবো। এখন তোমাদের লাস্ট টাইম একটা জিনিস দেখাই দিই, আসলে এইটা আর এটার সাথে সম্পর্ক কি। খেয়াল করো, 5টা সিঁড়ি নিই আমি, 1 2 3 4 5, 5টা সিঁড়ি নিলাম না? এবার তোমাদের একটা মজার জিনিস দেখাই আমি। এই হচ্ছে 5টা সিঁড়ি, এখানে এখানে কয়টা সিঁড়ি? 5টা। এবার এটা মোটা করি আমি, ধরো 5টা সিঁড়ি নিলাম এখানে আমি, এই যে 1 2 3 4 5, এই যে 5টা সিঁড়ি এখানে আছে। এবার একটা দাগ টানি, এটা কি? একটা ম্যাগনিফাইং গ্লাস, এটা ম্যাগনিফাইং গ্লাস, এটা ম্যাগনিফাইং গ্লাস। আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাইলাম এই জায়গাটা ম্যাগনিফিকেশন করে। খেয়াল করো, এই যে এই জায়গাটা হচ্ছে এইখানে এবং এই জায়গাটা হচ্ছে এইখানে। আই থিঙ্ক বুঝতে পারছো, বুঝছো আই থিঙ্ক। 1টা 2টা 3টা 4টা 5টা সিঁড়ি, ওই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা সিঁড়ি। ক্লিয়ার? বুঝছো? এই হচ্ছে কথাবার্তা। আই থিঙ্ক এখন তোমরা বুঝছো। আর এখানে একটু মুছে এটাকে চলো আমরা সুন্দর করে দিই। এইখানে এইটুকু পাকের কথা বলতেছিলাম আমরা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে হচ্ছে একটা পাক, এইটুকু হচ্ছে একটা পাক। ঠিক আছে, এইটুকু হচ্ছে কি একটা পাক, মনে থাকবে? চলো আমরা এটাকে হলুদ করে দিই, এইটুকু একটা পাক এবং হ্যাঁ এইটুকু দিছি। আর 20 অ্যামস্ট্রং কি? 20 অ্যামস্ট্রং হচ্ছে এর ব্যাস। না, এই 3টা নাম্বার ভালো করে মনে রাখতে হবে। ওকে, ডিএনএ স্ট্রাকচার আমরা পড়ে ফেলছি। এই চিত্র আঁকাবা যদি তোমার ডিএনএ রাসায়নিক গঠন বলে, আর এইটা আঁকাবা, এই মাপঝোঁক বলে দিবা যে তোমাকে ডিএনএ ভৌত গঠন বলে। আরেকটা জিনিস, একটা ডিএনএ তো অনেক বড় হয়, এখানে তো আমি অল্প একটু আঁকাইছি, একটা ডিএনএ অনেক বড়। একটা ডিএনএ আণবিক ভর, একটা ডিএনএ আণবিক ভর সমান সমান 10⁶ থেকে 10⁹ ডাল্টন ডি। ডাল্টনের একক হচ্ছে ডি, এটা ভরের একক। অনেক আণবিক লেভেলের ভর মাপার জন্য ডাল্টন এককটা ব্যবহার করে, ডাল্টন। ডাল্টন 10⁶ থেকে 10⁹ ডাল্টন। তোমাদের আরেকটা
জিনিস খেয়াল, মজার জিনিস ধরে বলাই, এটা তো একটা পাক, তাই না? একটা পাকে 10টা সিঁড়ি, কয়টা হাইড্রোজেন বন্ধন থাকতে পারে একটা পাকের মধ্যে? এনি আইডিয়া? এটা সবসময় যে সেম হবে তা না, আমরা একটা ধরে নিই আর কি, ওর মধ্যে বইয়ে যেহেতু আছে জন্য আমি পড়াচ্ছি। এই একটা পাক 10টা সিঁড়ি আছে, মানে 10টা বেস পেয়ার আছে, অর্থাৎ 20টা ক্ষার 10টা পেয়ার তৈরি করছে। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন বন্ধন হইতে পারে? এটা হচ্ছে কোশ্চেন, কয়টা হাইড্রোজেন বন্ধন হইতে পারে? এটা যে সবসময় সেম হবে এমন না। আমি যদি একটা আইডিয়াল হিসেবে ধরি, তাহলে আমরা ধরে নিলাম অ্যাডেনিন থায়ামিন আছে 5টা, আর গুয়ানিন সাইটোসিন আছে আরো 5টা, মানে একটা পাকে তো 10টা সিঁড়ি, এর মধ্যে ধরে নিলাম 5টা সিঁড়ি হচ্ছে অ্যাডেনিন আর থায়ামিন দিয়ে তৈরি, আর বাকি 5টা হচ্ছে গুয়ানিন আর সাইটোসিন দিয়ে তৈরি, মানে সমানভাবে ভাগ করে দিলাম। তাহলে অ্যাডেনিন আর থায়ামিনের মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ধন, তাহলে টোটাল 10টা। এখানে আছে কয়টা? 10টা। কয়টা? 10টা। আর গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে 3টা হাইড্রোজেন বন্ধন, তাহলে 3 গুণ 5 সমান সমান 15টা। তাহলে অ্যাকচুয়ালি কয়টা হয় তাহলে? 25টি। কয়টি? 25টি। তবে এইটা সব সময় যে মিলবে তা না। কেন সব সময় মিলবে না? কারণ অনেক জায়গায় কি হয় জানো, শুধু অ্যাডেনিন গো অ্যাডেনিন 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 এরকম থাকে, রিপিটেড সিকোয়েন্স। মনে আছে পড়াইছিলাম সেন্ট্রোমিয়ার মানে কি? রিপিটেড সিকোয়েন্স। রিপিটেড সিকোয়েন্স মানে কি? একই জিনিস বারবার কপি। তাহলে এরকম থাকতেই পারে ডিএনএর কোনো কোনো জায়গায় যে অ্যাডেনিন 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 অ্যাডেনিন, তার অপোজিটে কি থাকবে? থায়ামিন 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 থায়ামিন। তাহলে এখানে তো যদি 10টা কেন 100টা অ্যাডেনিন থায়ামিন একসাথে যুক্ত, তাহলে এখানে তো একটা পাকের মধ্যে 20টা হাইড্রোজেন বন্ধন তুমি পাবা। আবার এমন হতে পারে গুয়ানিন 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 গুয়ানিন, একটা পাকের মধ্যে সবই গুয়ানিন আর সাইটোসিন হইতেই পারে। আর তখন তো তুমি বন্ধন কয়টা পাবা? 3×30টা পাবা। তো এটা সবসময় যে সেম হবে এমন না। গড়ে আমাদের বইয়ে 25টা দেখাইছে, আমাদের বইয়ে গড়ে 25টা বলছে, এই জন্য আমি এটা দেখাইলাম তোমাদেরকে। ও লাস্ট যে জিনিসটা বলতে ভুলে গেছি, ডিএনএ এর কিছু কিছু জায়গায় অনেক বড় একটা গভীর খাঁজ তৈরি করে, ওটাকে বলা হয় মেজর গ্রুভ। মেজর গ্রুভ, GROVE, গ্রুভ মানে খাঁজ, বড় খাঁজ। আর কিছু কিছু জায়গায় হালকা একটা খাঁজ তৈরি করে, হালকা খাঁজ, অল্প খাঁজ, ওটাকে বলা হয় মাইনর গ্রুভ। মাইনর গ্রুভ। এটা ডিএনএ তুমি যখন চোখের সামনে দেখবা তখন, মানে চোখের সামনে তো দেখার সুযোগ নেই, এটা ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এটা স্ট্রাকচারটা তৈরি করে, অথবা এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে করে। তখন দেখা যায় কিছু কিছু জায়গায় ডিএনএ যেহেতু পেঁচানো সিঁড়ির মতো, তাহলে কিছু কিছু জায়গায় অনেক গভীর খাঁজ তৈরি হয়, ওটাকে বলে মেজর গ্রুভ। গভীর খাঁজ, মেজর মানে গভীর বা বড়, আর গ্রুভ মানে খাঁজ। আর কিছু কিছু জায়গায় খাঁজটা হালকা থাকে, ওটাকে বলে মাইনর গ্রুভ। মাইনর মানে হালকা বা অল্প, আর গ্রুপ মানে খাঁজ। মেজর গ্রুপ আর মাইনর গ্রুপ পাওয়া যায়, এইটুকু জানলেই চলবে। এটা এই চিত্রের মাধ্যমে দেখানো সম্ভব না ভালো করে। এই হচ্ছে ডিএনএ সম্পর্কে সবকিছু, এর বাইরে কিচ্ছু লাগবে না ডিএনএ থেকে। এখন আমরা এই চিত্র অথবা ওই চিত্র আঁকাবো, আমি হলে দুইটাই আঁকাই পরীক্ষায়। একে আমরা এখন ব্যাখ্যা করব। এখন কতটুকু ব্যাখ্যা করব সেখানে যাওয়ার আগে আমরা চলো একটু মেন বই থেকে কিছু জিনিস দাগাই নি। আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ তে চলে যাব। যাওয়ার পরে দেখো এখান থেকে আমরা যেখানে দাগাবো, খেয়াল করো, সজীব কোষে অবস্থিত, সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল। স্বপ্রজনন মানে কি? নিজে নিজে ডাবল হইতে পারে, ডিএনএ নিজেকে নিজে ডাবল করতে পারে, এটাকে রেপ্লিকেশন বলে। পরিব্যক্তিক্ষম, পরিব্যক্তি মানে কি? মিউটেশন, মানে যার পরিবর্তন হইতে পারে। পরিব্যক্তি মানে মিউটেশন ইংলিশে যাকে বলে, অর্থাৎ ডিএনএ মধ্যে পরিবর্তন হইতে পারে, যার ফলে বৈশিষ্ট্যের পরিবর্তন আসে, জিনের পরিবর্তন আসে। যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক, তোমার দেহের যত রকমের কর্মকাণ্ড আছে সব ডিএনএ নিয়ন্ত্রণ করে। এবং বংশগতির বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। বংশগতি মানে কি? জেনেটিক্স বা জিন, জিনের সে ধারক এবং জিনের সে বাহক। যে নিউক্লিক অ্যাসিড তাই হচ্ছে ডিএনএ। দেখো ডিএনএ কোথায় কোথায় থাকে? ডিএনএ নরমালি সূত্রাকার, দ্বিসূত্রক, আমরা একটু আগে যেটা দেখলাম। তবে আদিকোষেও ডিএনএ থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া ডিএনএ থাকে, ক্লোরোপ্লাস্টে ডিএনএ থাকে, এগুলো বৃত্তাকার। এগুলো আমরা অলরেডি পড়ে আসছি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড পড়ার সময়, ওদের ভিতরে যে ডিএনএ গুলো থাকে এটা বৃত্তাকারে থাকে। মানুষের ডিপ্লয়েড কোষে, একটা কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। ডিএনএ এর একক প্রকাশ করা হয় পিকোগ্রাম দিয়ে, 1 পিকোগ্রাম হচ্ছে 10⁻⁻12।
আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সবগুলা ডিএনএ কে একসাথে করলে মাত্র 100 গ্রাম ওজন হবে। এগুলো এমসিকিউর জন্য। ঠিক আছে স্যার, আপনি চশমা পরে রাখছেন কেন? আমার চোখে লাইটের কারণে খুব স্ট্রেন হচ্ছে, ব্যথা করতেছে এই কারণে। ভৌত গঠন দেখো, এখানে কয়টা ব্যাপার আছে। রবার্ট ফুলজেন, তারিখ লাগবে না, সাল লাগবে না, ডিএনএ রঞ্জন পদ্ধতি উদ্ভাবন করেন, একে ফুলজেন স্টেনিং বলা হয়। রবার্ট ফুলজেন কি করছিল জানো? কোষ থেকে ডিএনএ বের করে সে ডিএনএ এর উপর কালার দিছিল, এটাকে স্টেনিং বলে, কালার করা বলে। এভাবে সে ডিএনএ কে রঞ্জিত করতে পারছিল, ক্রোমোজোম যেরকম কালার হয় তিনি ডিএনএ কে কালার করতে পারছেন। তো মাইক্রোস্কোপের নিচে কোনো কিছু নিয়ে দেখার আগে এরকম কালার করতে হয়, এটাকে স্টেনিং করা বলে। যারা যারা দেখছো তো জানো, যারা যারা মাইক্রোস্কোপ ইউজ করছো তারা জানো যে মাইক্রোস্কোপের নিচে কোনো কিছু রাখলে তাকে কালার দিয়ে স্টেইন করতে হয়। তো ডিএনএ কে সবার প্রথমে স্টেইন করছেন রবার্ট ফুলজেন। ফুলজেন মনে রাখার টেকনিক হচ্ছে ফুলজেন, ফুলের মতো সুন্দর, কালার করলে যে কোনো কিছু সুন্দর হয়ে যায়। রবার্ট ফুলজেন কালার করে ডিএনএ কে সুন্দর বানাইছে, এভাবে মনে রাখার টেকনিক আছে। তারপরে বিজ্ঞানী চারগাফ, সাল লাগবে না, গবেষণার পর দেখতে সক্ষম হন কোন কোষে অ্যাডেনিন আর থাইমিন সমপরিমাণ আর গুয়ানিন সাইটোসিন সমপরিমাণে থাকে। ডিএনএ অণুতে সমপরিমাণ অ্যাডেনিন এবং থাইমিন এবং সমপরিমাণ গুয়ানিন সাইটোসিন থাকার নীতিমালাকে বলা হয় চারগাফ রুল। এটা আমি তোমাদের আগেই বলছিলাম। তুমি একটা লাইন মুছে দিতে পারো, এই লাইনটার দরকার নাই। চারগাফ এটাকে আবিষ্কার করছে এবং এটাকে চারগাফ রুলস বলে, এবং আর কিছু দেখানোর দরকার নাই। এরপরে এটা খুবই গুরুত্বপূর্ণ, বিজ্ঞানী উইলকিন্স WF এবং ফ্র্যাঙ্কলিন, WF দিয়ে মনে রাখবা, উইলকিন্স এন্ড ফ্র্যাঙ্কলিন WF, এই দুজন বিজ্ঞানী ওনারা কি করছেন, ওনারা ডিএনএ কে প্রথমে ক্রিস্টাল বানাইছেন। ডিএনএ কে প্রথমে কি বানাইছেন? ক্রিস্টাল। ক্রিস্টাল কি? যেই রাসায়নিক যৌগের কোন ত্রিমাত্রিক গঠন আছে তাকেই বলা হয় ক্রিস্টাল। আবার বলি, যেই রাসায়নিক পদার্থের কোন ত্রিমাত্রিক গঠন আছে ওইটাকে বলা হয় ক্রিস্টাল। যেমন চিনি, চিনির রাসায়নিক সংকেত কি? C12H22O11। লবণ, লবণের রাসায়নিক সংকেত কি? NaCl। বাট লবণের একটা ত্রিমাত্রিক স্ট্রাকচার আছে, লবণের দানা। চিনির একটা ত্রিমাত্রিক স্ট্রাকচার আছে, চিনির দানা। যেই রাসায়নিক যৌগের কোন ত্রিমাত্রিক স্ট্রাকচার তৈরি হয় তাকে বলা হয় স্ফটিক বা ক্রিস্টাল। স্ফটিক, বাংলায় বলা হয় স্ফটিক। কি বলা হয়? স্ফটিক। তাহলে বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন এন্ড উইলকিন্স WF উনারা প্রথমে ডিএনএ কে ক্রিস্টাল করেন এবং সেই ক্রিস্টালের উপরে এক্সরে ফেলায়, এবং ক্রিস্টাল করে এক্সরে করার ফলে এটাকে এক্সরে ক্রিস্টালোগ্রাফি বলে। কেন ক্রিস্টাল বানায় এক্সরে ফেলাইলো? দেখো, ডিএনএ কে নরমালি ডিএনএ বের করে তুমি যদি এক্সরে ফেলাও তাহলে তুমি কোনো স্ট্রাকচার বের করতে পারবে না। ক্রিস্টাল হইলে হয় কি, একটা রাসায়নিক যৌগের আকৃতিটা একটা ত্রিমাত্রিক ফিক্সড আকার ধারণ করে, একটা 3D স্ট্রাকচার ধারণ করে। তারপর যদি তার উপর ক্রিস্টাল, তার উপর এক্সরে ফেলানো হয়, তাহলে এক্সরে প্লেটের মধ্যে ওই রাসায়নিক যৌগের একটা 3D এক্সরে ক্রিস্টালোগ্রাফি চলে আসে, যেটা দিয়ে মাপঝোঁক করা যায়। মানে সহজ ভাষায়, ডিএনএর এমনি ছবি তোলা যাচ্ছিল না, প্রথমে ক্রিস্টাল বানানো হয়েছে, ক্রিস্টাল বানানোর ফলে পরে ওকে ছবি তোলা হয়েছে। কেমনে ছবি তোলা হয়েছে? এক্সরে দিয়ে ছবি তোলা হয়েছে, যাতে করে এর ভিতরের কোনটা কত ডিগ্রি কোণ, হাইড্রোজেন কত কোণে আছে, কোনটা কত ডিগ্রি কোণে আছে এটা মাপা যায়। এই জন্য এক্সরে ক্রিস্টালোগ্রাফি করা হয়েছে। এক্সরে করা হয়েছে ছবি তোলার জন্য, আর ক্রিস্টাল বানানো হয়েছে যাতে করে স্ট্রাকচারটা ফিক্সড হয়ে যায় 3D এর মাধ্যমে। এবং এর ফলে জানা গেছে, এক্সরে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে তারা জানছে যে এর ব্যাস 2 ন্যানোমিটার, এক পাকের দৈর্ঘ্য 34 ন্যানোমিটার, আর একটা একটা সিঁড়ি থেকে সিঁড়ি দূরত্ব 3.34 ন্যানোমিটার, এবং একটা পাকের দৈর্ঘ্য 3.4 ন্যানোমিটার। ওই যে অ্যামস্ট্রং যেগুলা, আমরা যে জানছি যে একটা পাকের দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং, একটা সিঁড়ি থেকে সিঁড়ির দূরত্ব 3.4 অ্যামস্ট্রং, আর ব্যাস 20 অ্যামস্ট্রং। এইটা এক্সরে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে বিজ্ঞানী উইলকিন্স এন্ড ফ্র্যাঙ্কলিন আবিষ্কার করছে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর ডিএনএ এর সর্বশেষ যে আমরা মডেলটা আঁকাইলাম এটাকে ডাবল হেলিক্স মডেল বলে। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে এই ডাবল হেলিক্স মডেল প্রদান করেন। এখানে সালটা পড়তে হবে, আর কোনো সাল পড়ার না পড়ো, এখানে 1953 সালটা পড়তে হবে, ভাষা আন্দোলনের 1 বছর পর। মনে রাখার টেকনিক বুঝলাম? তাহলে এগুলো এমসিকিউ এর জন্য লাগবে। এরপরে যেটা আছে ওয়াটসন এবং ক্রিকের মডেল, এগুলো পড়া লাগবে না, এগুলো সামনে একই জিনিস দুইবার লিখছে তো এই জন্য আমি দিলাম না, এটুকু দরকার নাই। আমরা এখান থেকে দেখব ওয়াটসন এবং ক্রিক
এবং সাথে আরো একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে উইলকিন্স। এই তিনজনকে একসাথে 1962 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় মডেল আবিষ্কার করার জন্য। এটা জায়গায় রাখো। তারপরে সৃজনশীল আসলে আমরা এটা লিখবো, এই যে এটার পাশে সিকিউ মাস্ট লিখে রাখো, মাস্ট, এটা লাগবেই। এখন এই যে যেটা পড়াবো আমরা, কেমনে তোমরা সৃজনশীলে লিখবা, এই চিত্র তোমরা আঁকাবা, এটাই আমি একটু আগে দেখাইছি আঁকায়। এখানে কয়টা দিছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমি 5টা আঁকাইছি, তারা 6টা দিছে, তোমার ইচ্ছা, মিনিমাম 5টা দিলেই হয়, 6টা দিলে তো আরো ভালো। এটাই আমি আঁকাইছি একটু আগে। এখানে এ আর টি রে ওরা একটু ডিজাইন করছে, জি আর সি রে ওরা একটু ডিজাইন করছে, আমি ডিজাইন করিনি, এটাই পার্থক্য। আর ওই যে ওই পাশেরটা, ওটা ভৌত গঠন, এটা রাসায়নিক গঠন। এটা আঁকাবা। আঁকানোর পরে ব্যাখ্যা কতটুকু লিখবা আসো আমি দেখাই দিই কতটুকু ব্যাখ্যা লিখবা। প্রথমে লিখবা ডিএনএ অণুর দ্বিসূত্রক ডান দিক থেকে বাম দিকে ঘোরানো, বাই দ্য ওয়ে এটা বলতে ভুলে গেছিলাম, ডান দিক থেকে বাম দিকে ঘুরে, এটা ঠিক আছে, ডান দিক থেকে বামে ঘুরে, এই যে এইভাবে ঘুরে, যাকে বলে ডাবল হেলিক্স। তারপরে সূত্র দুটি সমদূরত্বে বিপরীতমুখী, ওই যে একটা একটা বিপরীত, যার ফলে একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম হলে একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম যায়। এই লাইনটা লিখবা। তারপর এটা লেখার দরকার নাই, এটা লাগবে না। এরপরে তোমরা চলে যাবা, এখানে এগুলো কিচ্ছু লাগবে না, এইগুলা তো ওই একই চিত্র কালার দিয়ে করছে, এগুলা পরে, এগুলা তো এখনো যাই নাই আমরা। এরপরে এখানে চলে আসো, সূত্র দুটির মাঝখানের ধাপ বা সিঁড়ি তৈরি হয় নাইট্রোজেনের ক্ষারের মাধ্যমে, বেস পেয়ার। তারপর লিখবা ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ শর্করার 5 নম্বর এবং 3 নম্বর কার্বনে, আর ক্ষারক যুক্ত থাকে 1 নম্বর কার্বনে। এটুকু লিখবা, যা দাগাচ্ছি না কিচ্ছু লেখার দরকার নাই, খালি এইটুকু লিখবা, যেটুকু দাগাচ্ছি এটুকু লিখবা। ডিএনএ তে 4 ধরনের ক্ষার থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। অ্যাডেনিন থাইমিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত থাকে। অ্যাডেনিন অপর থাইমিনের সাথে যুক্ত হয় 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হয় 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। তারপরে এগুলো লাগবে না, এগুলো দেখেই না, এগুলো দেখে তাকানোর দরকার নেই। আচ্ছা, ডিএনএ অণুর প্রতিটি প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার এবং 10টি ধাপে অবস্থান করে, এবং ফলে একটা ধাপের থেকে একটা ধাপের দূরত্ব হয় 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। প্রতিটি প্যাচে ব্যাস হয় 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। তবে ওভারঅল ডিএনএ দৈর্ঘ্য প্রজাতিভেদে ভিন্ন, বাট এটা ফিক্সড। সম্পূর্ণ পাকে একটা গভীর খাস, একটা অগভীর খাস তৈরি হতে পারে। একটা ঘূর্ণনে মানে একটা পাকে নিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া, ওই যে 20টা, যেহেতু 10টা সিঁড়ি তার মানে 20টা নিউক্লিওটাইড। ওই নিউক্লিওটাইডকে মোনোনিউক্লিওটাইড বলে। মোনোনিউক্লিওটাইড আর নিউক্লিওটাইড একই জিনিস, মোনো মানে এক। প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা 25টি এবং ডিএনএ এর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ ডাল্টনের মধ্যে থাকে। এই হচ্ছে পুরো কাহিনী। এখন বলো, লিখতে পারবা না এই জিনিসগুলো, আমার কি লিখে দেওয়ার দরকার আছে? বই থেকে কতটুকু পড়তে হবে তোমাদের দাগাই দিলাম, চিত্র আঁকাবা আর এই লাইনগুলো লিখে দিবা, নিজের ভাষায় লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তোমার ডিএনএ স্ট্রাকচার শেষ। কি খুব কঠিন লাগছে? আচ্ছা, পড়া শেষ করে নেই, চলো আমরা ডিএনএ এর রাসায়নিক গঠনটা একটু দেখে আসি। ডিএনএ রাসায়নিক গঠন আসলে ভাই খুবই সহজ। ডিএনএ কে আদ্য বিশ্লেষণ করলে মানে পানির সাহায্যে ভাঙলে কি পাওয়া যায়? অনেকগুলো নিউক্লিওটাইড পাওয়া যায়। কেন নিউক্লিওটাইড পাওয়া যায়? কারণ ডিএনএ তৈরি হয়েছে নিউক্লিওটাইড দিয়ে, তাই না? আচ্ছা, নিউক্লিওটাইডকে ভাঙলে কি পাওয়া যায়? নিউক্লিওটাইডকে ভাঙলে 5 মিষ্ট শর্করা, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেনের ক্ষার পাওয়া যায়। এটাই হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন। আর ক্ষারগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। শেষ। এটাই রাসায়নিক গঠন, আগের কথাই। এবার ডিএনএ এর কাজ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কাজগুলো তোমাকে একটু বুঝাই দেওয়া লাগবে। ডিএনএ এর কাজ, এটাও সৃজনশীলে আসে, পাশাপাশি এমসিকিউতেও আসে। এই জন্য এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। কি কাজের মধ্যে দেখো, চলো আমরা যাই। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হচ্ছে ডিএনএ। কারণ আমি মনে হয় এই কথাটা কয়েকবার বলছি, ক্রোমোজোম মানে ডিএনএ আর কি প্রোটিন বলেন তো স্যার? ক্রোমোজোম মানে ডিএনএ আর হিস্টোন প্রোটিন। একজন প্রশ্ন করছে কয় মার্কের প্রশ্ন থাকবে, সৃজনশীলের গ আর ঘ, প্রয়োগ অথবা উচ্চতর থাকবে। আচ্ছা, ডিএনএ মানে
ক্রোমোজোম মানে ডিএনএ আর হিস্টোন প্রোটিন। তাহলে ক্রোমোজোমের মেন উপাদান কি? ডিএনএ। এটাই বলছে, ক্রোমোজোমের গাঠনিক উপাদান হচ্ছে ডিএনএ। আচ্ছা, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। বংশগতি মানে জেনেটিক্স, আর আণবিক ভিত্তি মানে জেনেটিক্স এর মেইন একক হচ্ছে ডিএনএ। কারণ আমরা জানি জিন কই থেকে, ডিএনএ থাকে। এই যে আমরা অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন লিখলাম, আগের দিনও তোমাদের বলছিলাম হয়তোবা, এই যে এটি, জিসি, জিজিটি, এ, জিটিসি, জিজিজি, এ, জিজিজি, জিটিসি, জি, এ, জিজি, জিটিসি, এ, এ, জিজি, জিটিসি, এই যে বললাম একটা সিরিয়াল, এটাই জিন, যদি সে কোনো অর্থ প্রকাশ করে। তাহলে ডিএনএ জুড়ে তো এরকম এটি, জিসি অনেক আছে, এরকম অনেক এটি, জিসি আছে। ডিএনএ মানে এটি, জিসি। কম্পিউটার মানে কি? 0 আর 1 বাইনারি। কম্পিউটার কি করে চলে? 0 আর 1 এ চলে। কম্পিউটার মানে 0 আর 1, তাই না? 0 আর 1, কম্পিউটার যেরকম 0 আর 1 দিয়ে চলে, ডিএনএ এটিজিসি দিয়ে চলে। জিন মানে এটিজিসি, জিন মানে এটিজিসি। তাহলে এটিজিসি কই থাকে? এই এটিজিসির বিভিন্ন সিকোয়েন্স, অসংখ্য, 200, 300, 500, 10,000, 1000 এটিজিসি এক সিরিয়ালে বসে বসে সে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলেই সেটা জিন। জিন মানে কি অ্যাকচুয়ালি? তাহলে ডিএনএ এর বেস গুলা মানে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন গুলার একটা সিরিয়াল, এটাই জিন। জিন আলটিমেটলি কই থাকে তাহলে? বলো, উত্তর দাও। জিন তাহলে কই থাকে? উত্তর কি? জিন যদি এটিজিসির একটা সিকোয়েন্স হয়, যেটা দ্বারা কোনো অর্থ প্রকাশ করে, কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে, এটিজিসি যদি ডিএনএ থাকে, জিন মানেই তো ডিএনএ। তাহলে ডিএনএ এর যে অংশ কোনো অর্থ প্রকাশ করে বৈশিষ্ট্যের, ওটাই জিন। এই জন্য বলছে বংশগতির আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ। জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে। ভাই জিন যেহেতু তার মধ্যে, তাহলে সে তো বৈশিষ্ট্য ধারণ করবেই এবং নিয়ন্ত্রণও করবে। জীবের বৈশিষ্ট্য সমূহ বংশ পরম্পরায় অধস্তন প্রজন্মে স্থানান্তর করে। এর মানে কি? অধস্তন প্রজন্ম মানে হচ্ছে, সহজ বাংলায় এই লাইনটার মানে হচ্ছে বাবা মা থেকে সন্তান সন্ততিতে যায়, সহজ বাংলায়। যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ, ভাই একই লাইনের কত লিখবে? জীবের সকল শারীরবৃত্তীয় ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক। একটা জীবের দেহে যা ঘটে এই জিন দ্বারাই ঘটে, সহজ হিসাব। মিউটেশনের ভিত্তি হিসাবে কাজ করে। মিউটেশন মানে কি? জেনেটিক পরিবর্তন। ডিএনএ থেকে যখন ডিএনএ কপি হয়, কেন কপি হয়? একটা কোষ যখন বিভাজন হয় মাইটোসিসে, তখন একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। তাহলে একটা কোষ থেকে যখন দুইটা কোষ তৈরি হয়, তাহলে দুইটা নিউক্লিয়াসও তৈরি হয়, এটাকে বলা হয় নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াস যদি বিভাজিত হয় তাহলে ক্রোমোজোমও ডাবল হবে। ক্রোমোজোম যদি ডাবল হয় তাহলে ডিএনএও ডাবল হইতে হবে। আগের কোষে যদি 4টা ক্রোমোজোম থেকে থাকে, তাহলে পরে যে নতুন দুইটা কোষ তৈরি হবে তারও তো 4টা করেই ক্রোমোজোম থাকবে। তোমার তাহলে টোটাল ক্রোমোজোম 8টা, মানে ডাবল তৈরি করা লাগছে। এই 4টা নিছে, ওই 4টা নিছে, কোষ বিভাজন হলে যেটা হয় আর কি। মানে সহজ বাংলায় আমি বলতে যাচ্ছি, ডিএনএ ডাবল কপি করতে হবে কোষ বিভাজন করতে গেলে। যদি দুইটা কোষ হয় তাহলে ডিএনএ ডাবল লাগবে, এটাকে বলে ডিএনএ রেপ্লিকেশন। আর ডিএনএ থেকে ডিএনএ যখন তৈরি করা হয় তখন কিছু মিস্টেক হয়ে যায়, এটাকে মিসম্যাচ বলে। এটা আমরা সামনের লেকচারেই পড়বো। এই মিস্টেক যদি ফিক্সড হয়ে যায়, তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে মিস্টেক ছড়া যাবে। একটা কোষে যদি মিস্টেক হয় এবং তার থেকে যদি 10 বা 20টা, 40টা, 80টা, 60টা, 160 এভাবে যদি বাড়তে থাকে, প্রত্যেকটা কোষের মধ্যে মিস্টেক ছড়ায় যাবে। এই মিস্টেক যদি নতুন কোনো জিনের বৈশিষ্ট্যের প্রকাশ করে, এটাই হচ্ছে মিউটেশন। তো হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন মানে হচ্ছে জেনেটিক পরিবর্তন, জিনের পরিবর্তন হয়ে যাওয়া মিস্টেকের কারণে। জিনের পরিবর্তন হলে বৈশিষ্ট্যেরও পরিবর্তন হবে, এটাই মিউটেশন। জেনেটিক পরিবর্তনের ফলে বৈশিষ্ট্যে পরিবর্তন আসা, এটাই মিউটেশন। তাহলে ভেরিয়েশন কি? একটা তো হচ্ছে মিউটেশন, বাংলায় মিউটেশন। মিউটেশন শব্দটা খেয়াল করো। মিউটেশন মানে হচ্ছে পরিবৃত্তি। পরিবৃত্তি, যখন পরিবৃত্তি শব্দটা বুঝবা, বুঝবা মিউটেশন। আরেকটা শব্দ আছে ভেরিয়েশন। ভেরিয়েশন মানে অভিব্যক্তি। একটা হচ্ছে পরিবৃত্তি, একটা হচ্ছে অভিব্যক্তি। অভিব্যক্তি বা অভিবৃত্তি দুটো একই জিনিস। অল্প পরিবর্তন হইলে মিউটেশন, যার ফলে বৈশিষ্ট্য হালকা পাতলা কোনো পরিবর্তন আসবে একটা প্রাণীর বা একটা জীবের। কিন্তু এটা যদি বড় আকার ধারণ করে, অনেকগুলা বৈশিষ্ট্য যদি পরিবর্তন চলে আসে এবং এর ফলে যদি নতুন একটা ভেরিয়েন্ট তৈরি হয়ে যায়, বা সহজ বাংলা নতুন একটা জীব তৈরি হয়ে যায়, তখন এটাকে বলা হবে অভিব্যক্তি বা ভেরিয়েশন। ওই যে বলে না করোনার অনেকগুলো ভেরিয়েন্ট কি হয়েছে করোনাতে,
করোনাতে এতগুলো ভেরিয়েন্ট কেমনে তৈরি হয়েছে? প্রথমে করোনার জিনে পরিবর্তন আসছে, করোনার আরএনএ তে পরিবর্তন আসছে। বাই দ্য ওয়ে করোনাতে কিন্তু ডিএনএ নেই, আরএনএ। এবং এই পরিবর্তন আসতে আসতে নতুন নতুন মিউটেশন হয়েছে। হইতে হইতে যখন অনেক বেশি মিউটেশন হয়ে গেছে, তখন করোনা নতুন একটা ভেরিয়েন্ট তৈরি হয়ে গেছে। এটাই ভেরিয়েশন বা ভেরিয়েন্ট। ঠিক আছে? পরিব্যক্তি আর পরিবৃত্তি, পরিবৃত্তি অন্য জিনিস আর পরিব্যক্তি কাছাকাছি। পরিব্যক্তি পরিবৃত্তি, পরিবৃত্তি মানে মিউটেশন, পরিব্যক্তি আবার কি জিনিস মাথায় আসতেছে না। আচ্ছা, ডিএনএ ডাবল হেলিক্সের কোন অংশে গোলযোগ দেখা দিলে তা সে মেরামত করে নিতে পারে। এটা আমরা নেক্সট ক্লাসেই দেখবো। ডিএনএ থেকে ডিএনএ যখন কপি হয় তখন মিস্টেক হয়ে যেতে পারে, মাত্র বললাম। ডিএনএ সেই মিস্টেককে ঠিক করে দেয়। ডিএনএ থেকে ডিএনএ কপি হওয়ার সময় মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। মিস্টেকটা কেমন আমি তোমাদের দেখাই। ধরো অ্যাডেনিনের সাথে অবভিয়াসলি যুক্ত হবে থায়ামিন, আর গুয়ানিনের সাথে অবভিয়াসলি যুক্ত হবে সাইটোসিন। এটা রুলস। তো অনেক সময় কি হয়, মিস্টেকটা কেমনে হয়, অ্যাডেনিনের সাথে ডাবল বন্ধন দিয়ে গুয়ানিন যুক্ত হয়ে যায়, যেটা সম্ভব না আসলে, বাট হয়ে যায়। বা গুয়ানিনের সাথে ট্রিপল বন্ধন দিয়ে থায়ামিন যুক্ত হয়ে যায়, যেটা হওয়ার কথা না। এটাকে বলে মিসম্যাচ। এরকম যদি কখনো ঘটে, ডিএনএ নিজে নিজেই সেটাকে ঠিক করে নেয়। ডিএনএ কপি হওয়ার সময় ধরো একটা মিসম্যাচ হইল, ডিএনএ তখন থেমে যায়, কপি হয় না। আগে যে পিছনে মিসম্যাচটাকে ঠিক করে তারপর আবার সামনে আগায়। বুঝতে পারছো কি বলছি? ডিএনএ রেপ্লিকেশনের বা প্রতিলিপন প্রক্রিয়া জীবের সত্ত্বে অতুট থাকে এবং প্রজাতি শনাক্তন দরকার নেই। এটা 10 নম্বর পয়েন্টটা দরকার নেই। তাহলে এই হচ্ছে ডিএনএ এর কাজ। ওকে, তারপরে এগুলো লাগবে না। এই যে ডিএনএ এর জৈবিক গুরুত্ব, ভাই ওই আগের কথাগুলো এখানে লিখছে। এটা এই জন্য আর পড়া লাগে না আসলে, আমি জাস্ট একটু রিডিং বলে দিই। কোষ বিভাজনের সময় ডিএনএ নির্ভুল প্রতিলিপি তৈরি করে, যেটা একটু আগে তোমাকে বললাম। কোষ বিভাজনের সময় যেহেতু দুইটা ডিএনএ তৈরি করা লাগে, দুইটা কোষ তৈরি করা লাগে, তার ডিএনএ ডাবল করতে হবে, এটাই বলছে। ডিএনএ এর কোন অংশ নির্দিষ্ট প্রকার প্রোটিন তৈরি করে? ডিএনএ এর মেন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। ডিএনএ থেকে প্রোটিন মানে মেন কাজ না, ডিএনএ থেকে একটা সময় আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, এটা আমরা পরে দেখবো। ডিএনএ বংশগতি সব ধরনের জৈবিক সংকেত প্রধান ধারণ করে। জৈবিক সংকেত মানে কি? জেনেটিক কোড। ডিএনএ এর ভিতরে সকল জেনেটিক কোড থাকে, যেটা ফিউচারে যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে হেল্প করবে, আর সেই বৈশিষ্ট্য প্রকাশ করবে প্রোটিনের মাধ্যমে। এটা আবার সামনে দেখবো নেক্সট ক্লাসগুলোতে। ডিএনএ এর গঠন অত্যন্ত স্থায়ী, ডিএনএ সহজে চেঞ্জ হয় না, মিউটেশন ছাড়া এর কোনো পরিবর্তন হয় না। ডিএনএ সহজে পরিবর্তন হয় না একটা মানুষের, জাস্ট হইতে পারে যদি মিউটেশন হয়। মিউটেশন কিন্তু সাধারণ কোনো ঘটনা না, কিন্তু যেটাকে আমরা পরিবৃত্তি বললাম, মিউটেশন কিন্তু সাধারণ ঘটনা না, এটা এমনি এমনি হয়ে যাবে এত সহজ না কিন্তু। সিকোয়েন্সটা কি জেনেটিক কোড? ইয়েস, সিকোয়েন্স মানে জিন, ওটাই জেনেটিক কোড। জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হচ্ছে ডিএনএ। জীবকোষের জেনেটিক কোড হচ্ছে ডিএনএ প্রেরণ করে। এটাও আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ডিএনএ কিভাবে তার থেকে আরএনএ তৈরি করে। ডিএনএ এর অনেক তথ্য থাকে, এর মধ্যে একটা তথ্য ধরো তোমার দরকার, যেটাতে তুমি প্রোটিন বানাবা। একটা ডিএনএ তে কোটি কোটি প্রোটিন বানানোর ধরো তথ্য আছে, তোমার একটা প্রোটিন দরকার, আর পুরো ডিএনএ তো তোমার বের করে আনার দরকার নাই। তুমি কি করবা, তোমার যে প্রোটিনটা দরকার তার কোডটা তুমি কপি করবা। কেমনে কপি করবা? ডিএনএ থেকে আরএনএ বানানোর মাধ্যমে কপি করবা, তারপর সেটাকে বাইরে বের করে দিবা। নেও, তোমার কোড দিয়ে দিলাম তোমারে আমি। এটা আমি নেক্সট ক্লাসে দেখবো, এটা সমস্যা নেই। কোনো কারণে ডিএনএ অণুতে কোনো পরিবর্তন হলে পরিবৃত্তির উদ্ভব হয়, মানে মিউটেশন হয়, যেটা বলছে। আর পরিবৃত্তি হলো বিবর্তনের মূল উপাদান, এর ফলে নতুন নতুন প্রজাতি তৈরি হতে পারে, এটাই বলছে এখানে। তো এটা দরকার নেই, ঠিক আছে? তো এরপরে আরএনএ তে চলে গেছে, আরএনএ তে আমরা ঢুকবো না, আরএনএ তে ঢুকলে সময় চলে যাবে অনেক বেশি। আমরা ডিএনএ পর্যন্তই থাকবো। তাহলে আমরা আজকে যেটুকু দেখলাম, এই পার্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এর আগে তো নিউক্লিওটাইড পলিনিউক্লিওটাইড এগুলো সব পড়াই ফেলছি, এগুলো দরকার নাই। তো আশা করি আজকে যেটুকু পড়াইছি এটুকু তোমরা ভালো করে বুঝছো। আজকে একটা পেজই, আজকে কিন্তু মেইন আলোচনায় একটা পেজে, একটা পেজেই সব আছে। আমি লিখলাম না আর বর্ণনা, বর্ণনা তো দেখাই দিছি কতটুকু তোমাদের লিখতে হবে। কারণ আজকের পড়া বুঝছো কিনা বলো, অনেক অল্প জিনিস পড়াইছি, মাত্র ডিএনএ স্ট্রাকচারটা পড়াইছি, কিন্তু আজকের পড়া বুঝছো কিনা বলো। আজকের পড়া অবশ্যই জানতে হবে। কোডন টোডন কি এগুলো পড়ে, এখনই কোডন নিয়ে মাতামাতি করার দরকার নেই, সময় আসলে সবই শিখাই দিব। কোডন কি, অ্যান্টি কোডন কি, সবই শিখাই দিব। তাহলে আজকের পড়া বুঝছো, যারা যারা আছে ক্লাস করছো, নেক্সট 4-5টা ক্লাস একটাও মিস দেবা না। পরশুদিন আবার ক্লাস আছে, ওই দিন ডিএনএ থেকে ডিএনএ কেমনে কপি হয় সেটা পড়াবো। আরএনএ পরে, আগে এখন ডিএনএ পড়াই ফেলছেন, এখন আরএনএ তে ঢোকা যাবে না।
এরপরে ডিএনএ থেকে ডিএনএ কেমনে কপি হয় সেটা তোমাদের পড়াবো, বুঝছো? নেক্সট ক্লাস আরো বেশি গুরুত্বপূর্ণ। ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার ক্লাস আরো বেশি গুরুত্বপূর্ণ। সো কেউই ক্লাস মিস দিও না, রেগুলার ক্লাস করবা, প্রমিস। ঠিক আছে? ক্লাস এখানেই শেষ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।